ববি হাজ্জাজ, আপনি তো ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এই পার্টির জনক। জি আচ্ছা, প্রতীক সিংহ, জি আপনার এখন প্রতীক ধানের শীষ। জি আপনি দল ত্যাগ করেছেন, জি কেমন লাগছে? দেখেন, আপনি সুন্দর করে বললেন দল ত্যাগ করেছেন, বাট দল ত্যাগ জিনিসটা স্ট্র্যাটেজিক। দেখেন, এর আগে যখন বলছিলাম, যখন নিরুফা আপা বললো উনি আমার সাথে এগ্রি করে না, ঠিক আছে, কিন্তু যুদ্ধের সময় স্ট্র্যাটেজি। Next level, well done, side by side, free. আমাদের স্ট্র্যাটেজিক মুভ অনেক আগে থেকে ছিল। যখনই আমরা জোট নিয়ে আলোচনা শুরু করি, নির্বাচন এই বছরের 2025 সালের শুরুর দিকে যখন নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়, বিএনপি এবং অন্য সব যুগপৎ আন্দোলনের শরিক দলদের সাথে যখন আলোচনা শুরু হয়, তখনই আমরা খুব জোরপূর্বকভাবেই সবাইকেই পুশ করেছিলাম যে আমরা সবাই মিলেই, তখন জোটে আরপিও চেঞ্জ হয়নি এবং আমরা জানতাম না আরপিও চেঞ্জ হবে, যে আমরা ধানের শীষে সবাই মিলে নির্বাচন করব। তারপর যখন উচ্চকক্ষ নিয়ে আলোচনা শুরু হলো এবং আনুপাতিক হারে উচ্চকক্ষের ভোট হবে, সো আনুপাতিক হারে যে যত ভোট পাবে সেই হিসেবে উচ্চকক্ষের সিট শেয়ারিং হবে, সিট বিতরণ হবে, তখন এই আলোচনাটা আরও গাঢ় হলো বিএনপির ভেতরেও এবং আমাদের তরফ থেকেও, এনডিএমের তরফ থেকেও, যে একটা মার্কায় সবার নির্বাচন করা উচিত জোটে। এইসব আলোচনাগুলো যখন গভীরভাবে মানে আমরা মোটামুটি সেট হয়ে যাওয়া শুরু করলাম, এবং নির্বাচনে জোটে কারা কোন কত আসন পাবে এটা নিয়েও আলোচনা সব দলগুলোর ভিতর আমাদের শুরু হয়ে গেল, তখন হঠাৎ করে অলমোস্ট বলবো সত্যিকার অর্থেই অলমোস্ট রাতের আধারে সরকার আরপিওর বদল নিয়ে আসলো। আরপিওর বদল নিয়ে এসে এমন একটা জায়গা তৈরি করলো যেখানে আমরা সবাই কেউই প্রিপেয়ার ছিলাম না। আমাদের মার্কা পরিচিতি 16 মাস ধরে যদি আমরা পরিচিত করাতাম আমাদের মার্কা, তাহলে একটা খেলা ছিল, আমরা সেটা করার নিয়ে চিন্তা করে আমরা জোটে যাচ্ছি। সেই জায়গা থেকে একটা জায়গায় আমাদেরকে মার্জিনালাইজ করার চেষ্টা, এবং এটা সরকারের পক্ষ থেকে এসছে, কেউ প্রেশার দিক না দিক, সরকার তো সরকারের কাজ করে, সরকারকে দায়ী করছেন, অবভিয়াসলি সরকারকে দায়ী করছে। সো সরকার এই আরপিওটা চেঞ্জ আনার মাধ্যমে ওই যে মার্কার একটা প্রবলেম তৈরি করে দিল, প্লাস উচ্চকক্ষে ওই যে আনুপাতিক হারে যেটা হবে সেটাও আমরা জোট গঠন করলেও যেন সেটা সুবিধা আর একটু কম পাই, সেই জায়গাটা তৈরি করলো। তো তারপর একটা জায়গায় আমরা কোর্টের মাধ্যমেও চেষ্টা করেছি আরপিওটার এটা ওভারটার্ন করতে, কিন্তু আমরা পারিনি। সরকার যেহেতু এটা চায় সেটা আমরা করতে পারিনি, আমাদের প্রচেষ্টা ছিল। ফাইনালি আমরা স্ট্র্যাটেজিক ডিসিশন বিএনপির সাথে মিলেই নিলাম যে আমরা না, আপনারটাই বলেন, কারণ আপনাদের পার্থক্য আছে, অনেকে নেয়নি প্রতীক তারা। when I say আমরা, I say my party, your party, yes, exactly. হ্যাঁ, আমরা অন্য কারো পার্টির কথা আমি বলতে পারি না ভাই, সো আমি আমার পার্টির কথা বলছি। আমরা বিএনপির সাথে আলোচনা করলাম যে আমরা স্ট্র্যাটেজিক ভাবে কিভাবে যেতে পারি, এবং এই আলোচনার পর বিএনপির জায়গা থেকে এবং আমরা আমাদের জায়গা থেকে, আমি আমার পার্টির কথা বলছি, আমাদের জায়গা থেকে অন্য সব জোট সঙ্গীদের সাথেও আলোচনা করেছি যে তারাও যদি যান, আমরা সবাই একত্রিতভাবে যদি একই মুভটা করি, তাহলে আমরা শক্তভাবে জোটের জন্য এবং উচ্চকক্ষের জন্য নিম্নকক্ষেও আমরা আরো ভালো রেজাল্ট হয়তো আনতে পারতে পারি। গত 3 দিন আগেও জোটের আরো অনেক শরিক দলের নেতাদের সাথে আমার এই আঙ্গিকে আলোচনা হয়েছে, অনেকে এগ্রি করেছেন, অনেকে করেননি, কারা করেছেন কারা করেননি আমি নিজেও এখন জানি না, কারণ এখন আমি নিজের কাজে ব্যস্ত। আচ্ছা, আপাতত আমাদের এটা স্ট্র্যাটেজিক ডিসিশন যে ধানের শীষ মার্কায় যাবার জন্য, কারণ যদি সরকার গঠন হয়, ধানের শীষ মার্কা জয়ী হয়, সরকার গঠন হয়, সরকার কিন্তু আমরা একসাথেই গঠন করব, এবং সেই সরকারের আপনার কি বলার নাম, আমি একটু স্ট্রাকচার একটা সরকারি হবে। আমরা একটু দেখি, ধানের শীষ নিয়ে আপনার ব্যাপক ক্যাম্পেইন চলছে, আমি একটু দেখতে পাবো, মানে বেশ জোয়ার উঠেছে। আমাদের 13 আসনের যে কর্মসূচি আমরা আজকে পালন করেছি সেটা হলো আমাদের ববি হাজ্জাজ ভাইকে আমাদের তারেক রহমান উনি ধানের শীষের প্রতীক দিয়েছেন, এবং আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, সে তার হাতকে আমরা শক্তিশালী করব, এবং এই আমরা দেখলাম যে আপনার ক্যাম্পেইনও শুরু হয়ে গেছে এবং তারা খুশি, আসলে যারা আপনার সমর্থক রয়েছেন তারা খুশি। কিন্তু আমার একটা প্রশ্ন, যে আমি আসবো মনিয়াপা আপনার কাছে, যে নাম্বার 1, আপনার কনফিডেন্স লেভেল কম কিনা? কারণ হচ্ছে, আমি বলি আপনাকে এটা কেন প্রশ্নটা করছি। দেখেন, সাইফুল হক, জোনায়েদ সাকি, এরা কিন্তু কেউ ধানের শীষ প্রতীক নেয়নি, তাদের বিষয় ভাই আমি বলি, এবং তারা যে জিতবে তারাও কিন্তু নিশ্চয়তা নেই, তারা জোট করছে। আরও আছে এরকম, নুরুল হক নূর নেয়নি, তার আবার একজন পদত্যাগ করেছে, তাকে বহিষ্কার করেছে। মানে আপনার কনফিডেন্স লেভেলটা কম কিনা, আমি সেটা একটু বুঝতে চাচ্ছি। দেখেন ভাই, শুনেন, আমরা ইগোর জন্য রাজনীতি করি না,
কনফিডেন্স লেভেলের খেলা বা দেখানোর জন্য রাজনীতি করি না, জনগণকে সার্ভ করার প্রচেষ্টার জন্য রাজনীতি করি। সার্ভ করার প্রচেষ্টা যেখানে আমরা মনে করব সবচেয়ে ভালো, এবং আমরা মানে কিন্তু এগেন আপনার দলকেই বোঝাচ্ছে। আমার ডিসিশনটাও আমার দলের সেন্ট্রাল কমিটি, নীতি নির্ধারণী কমিটি থেকে হয়েই এসেছে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমরা যেখানে মনে করব সবচেয়ে বেস্ট ভাবে সার্ভ করতে পারবো সেটা আমাদের প্রচেষ্টা। তাহলে আপনি যদি তাহলে সেটাতে যে আমাদের ভুল হইতে পারে না তা না, আবার আমরা সঠিক, এটা সময় প্রমাণ না, আমি করবে। ভুল আর ইসের প্রশ্ন যাচ্ছি না, আমি Again, বোঝার চেষ্টা যেহেতু করছি। কারণটা হলো সার্ভিং দ্য পিপল, যেহেতু কারণটা হলো সার্ভিং দ্য পিপল, সো আমরা ভুল হতে পারি না যে আরো বেটার উপায় ছিল টু সার্ভ দ্য পিপল, এটা আমরা জানি না, এটা সময় প্রমাণ করবে। জি জি জি। আচ্ছা, বলি যে তাহলে সার্ভিং দ্য পিপল, আমি আপনাকে একটা প্রশ্ন করি তাহলে। তো আপনি যদি ধরেন ধানের শীষ প্রতীকে জিততে পারেন, জি, আপনি তো জয়ের আশা দিয়ে ইলেকশন করছেন, নিশ্চয়ই। তো আপনি কি আপনার দলে আর ফিরতে পারবেন? সুযোগ আছে ডেমোক্রেটিক মুভমেন্টে? না, আমি কি স্পেসিফিক? অবভিয়াসলি ফার্স্ট এন্ড ফরমোস্ট তো সুযোগ সবকিছুরই আছে। মানে কিভাবে ফেরা যাবে? আমি আসলে দেখেন, কৌশলটা জানতে চাই। এখানে আপনি ধানের শীষ থেকে কিছু- ইলেকশন করে কিভাবে দেখেন, আপনার ভাই, দলে ফিরবেন? কিছু বিষয় আছে যেগুলোর আইনি বিশ্লেষণ বা কি করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে, এগুলো কিছু তো স্ট্র্যাটেজিক আলোচনা। মানে এখানে আপনাকে বলেছি কিন্তু যে আমরা যাচ্ছি যুদ্ধে ভাই, নির্বাচন, আমরা যাচ্ছি যুদ্ধে, যে যুদ্ধে ইতিমধ্যে আমাদেরকে স্যাবোটাজ করবার জন্য, মার্জিনালাইজ করবার জন্য সরকারের সহযোগিতা নিয়ে আরপিওতে পর্যন্ত বদল আনা হয়েছে। সো অনেক কিছু এখন ওপেন আলোচনা করব না। আচ্ছা, তো আপনার জন্য কি পদটা খালি থাকবে কিনা সেটা আমি জানি। মানে তাহলে ধরেন আপনি তো চেয়ারম্যান, এখন চেয়ারম্যান পদে কেউ কি নিয়োগ পাবে? দলের ডিসিশন না, আমি একটু আপনার দল কি সিদ্ধান্ত নিয়েছে শুনুন। দলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তর অনুসারে আমি এখানে এসেছি। ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করছি। সো দলেরও যে লিগ্যাল রিকোয়ারমেন্ট যা যা আছে সেগুলো দল সঠিকভাবে পূরণ করছে। কিন্তু আপনি তো এখন ওই দলের না, আপনি কিন্তু ওই দল থেকে পদত্যাগ করে এখানে এসেছেন। দেখেন ভাই, শুনেন, লিগ্যাল, টেকনিক্যাল আর রিয়েল সবকিছুর ভিতরে পার্থক্য আছে। আমি আপনি সেটাই যখন বলছি। যুদ্ধে যাবেন তখন লিগ্যাল, টেকনিক্যাল আর রিয়েল সবকিছুর ভিতরে আপনি সেটাই তো বলছেন, প্রেম আর যুদ্ধে কোনো নিয়ম নীতি কিছুই কাজ করে না। অ্যাবসলিউটলি ভাই। এই জন্য আপনার দল ত্যাগ করলেন, প্রতীক ত্যাগ করলেন, সবকিছু ত্যাগ করলেন। এটা কত বড় যুদ্ধ যে আপনার জন্মদেয় একটি দলকে আপনাকে ছেড়ে দিতে হলো, এত বড় যুদ্ধ। এগেন, এটা ন্যারেটিভটা আপনি বলছেন, আমি না কিন্তু। না, আমি জানতে হ্যাঁ, চাইছি। আপনি বলছেন। ফার্স্ট এন্ড ফরমোস্ট হলো অবভিয়াসলি ভাই অনেক বড় যুদ্ধ। 15 বছর আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমি পার্সোনালি তো 12 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, ওনারা 15 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। এই আন্দোলনগুলো সোজা ছিল না। আচ্ছা, আপনারা অনেকে অনেক জায়গা থেকে যারা সম্পৃক্ত ছিলেন হয়তো এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে, এই আন্দোলনগুলো সোজা ছিল না। এটা যেন আরেকবার না করতে হয়, অন্য কোনো এক্সট্রিম ফোর্স, কোনো এক্সট্রিম ডানপন্থী বা কোনো এই ধরনের ফোর্স যেন বাংলাদেশের ক্ষমতায়নে না আসে, সরকার পরিচালনা বা ক্ষমতায়নে না আসে, এটা এক্সট্রিম গুরুত্বপূর্ণ একটা ফাইট। অ্যাটলিস্ট আমরা মনে করি ভাই, সেই জায়গা থেকে ভাই